কার্লো আনচেলত্তিকে যখন ব্রাজিল দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় তখন আমার থেকে বেশি খুশি কয়জন হয়েছেন, কিংবা আমার থেকে বড় কার্লো আনচেলত্তি ফ্যান এই ভিডিওটা কয়জন দেখতেছেন সেটা নিয়ে আমার একটা সিরিয়াস ডাউট আছে। বাট ইন দ্য অফ দ্য ডে আমার কাছে মনে হইতেছে যে রাইট দিস মোমেন্ট কার্লো আনচেলত্তিকে নিয়ে কিছুটা হলেও তিতা কথা বলা উচিত, কিছুটা হলেও সমালোচনা করার মতো সময় চলে এসেছে। এখন আপনি যদি মনে করে থাকেন যে এজ এ ফ্যান আমার ওই রাইটটা নাই যে কার্লো আনচেলত্তির মতো একটা লেজেন্ডারি কোচের সিদ্ধান্তকে আমি জাজমেন্ট করব, তাকে নিয়ে তিক্ত কথা বলবো, রুড কথা বলবো, তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন, ইটস আপ টু ইউ। এখন দেখেন, আমি একজন ফ্যান হওয়া সত্ত্বেও কেন কার্লো আনচেলত্তিকে নিয়ে এরকম তিক্ত বা রাগান্বিত কথাবার্তা বলতেছি, এটার কারণ হলো যে আমার কাছে সর্বপ্রথম হলো দল। যখন দলের বিষয়ে কথাবার্তা আমি একজনের ফ্যান হইতে হবে, ব্যক্তিকে আমি পছন্দ করতে পারি, অপছন্দও করতে পারি, যখন দলের বিষয়ে কথা আসবে তখন আমি সবসময় গুরুত্ব দেব আমার দলের জন্য ভালো কিছু হইতেছে কিনা। যখন আমি দেখবো যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে কোচ এমন কিছু করতেছে যেটা আমাদের জন্য ভালো কোনো লক্ষণ না, বা ভালো একটা ফিডব্যাক আসার কোনো সম্ভাবনা নাই, তখন সেটা নিয়ে আমি আলোচনা করবোই, সেটা নিয়ে আমি সমালোচনা করবোই। সেটা হইতে পারে নেইমার, সেটা হইতে পারে কার্লো আনচেলত্তি, আই ডোন্ট কেয়ার। সো এইটি সূত্রপাত বা এই রাগান্বিত হওয়ার সূত্রপাতটা হয়েছে গতকালকে স্কোয়াডটা কার্লো আনচেলত্তি যেভাবে ঘোষণা করছে। এই স্কোয়াডটা দেখার পরে আমার রিয়াকশন ছিল এরকম যে এই দলটা থেকে যদি ব্রাজিল এই ট্যাগটা আমি সরাই নিই, তারপর যদি এই দলটার দিকে তাকাই, তাহলে মনে হবে এই দেশটার ভিতরে মনে হয় 10-12 জন ফুটবল খেলে, বাকি সবারই জোড়াতালি দিয়ে একটা স্কোয়াড গঠন করা হয়েছে এবং তারপরে ঘোষণা করাই দেওয়া হয়েছে। কিভাবে আমরা একটু বোঝার ট্রাই করি। প্রথমত আমরা যদি গোলকিপিং পজিশনে যাই, এখানে হুগোকে কল করা হয়েছে থার্ড গোলকিপার, পেনাল্টি স্পেশালিস্ট, অনেক বুংসুং, অনেক দিন ধরে বলা হইতেছে, কল করা হয়েছে। এটা নিয়ে আমি মোটেও কোশ্চেন তুলবো না। আমার কোশ্চেন অন্য জায়গায়, বেন্তো এবং এডারসন এই দুইজনকে কল করার জায়গা থেকে। দেখেন, এলিসন নাই, এই কারণে এডারসনকে কল করা হয়েছে, মানে অভিজ্ঞতাকে অভিজ্ঞ হিসাবে রিপ্লেস করছে। কিন্তু আমার কথা হলো যে আপনি বেন্তোকেও তো অভিজ্ঞতার মতোই নিতেছেন, কারণ বেন্তো ক্লাব পর্যায়ে ভালো খেলতেছে না, ন্যাশনাল টিমে 2-2.5 বছর ধরে আছে। তো যেহেতু ওই সৌদি প্রো লিগে খেলতেছে, তারপর ওই ন্যাশনাল টিমে খেলার একটা অভিজ্ঞতা বা এই দলটার সাথে থাকার একটা অভিজ্ঞতা, এইটাকে আপনি কাউন্ট করতেছেন, তাহলে তো আপনার দলে আর এডারসনের দরকার নেই। আপনি বেন্তোকে চিন্তা করতেছেন সেমি অ্যাডাল্ট, না গিলতেছেন না আপনি ফালাইতেছেন, গলার মধ্যে আটকায় রাখতেছেন। আপনাকে তো আগে ডিসিশন নিতে হবে যে ওকে আমি অভিজ্ঞ হিসেবে কাউন্ট করতেছি নাকি একটা নর্মাল গোলকিপার হিসেবে কাউন্ট করতেছি। নর্মাল গোলকিপার হিসেবে কাউন্ট করলে বর্তমান ফর্ম অনুযায়ী বেন্তো কোনোভাবেই ন্যাশনাল টিমে রিজার্ভ করে না। এবং আপনি যদি অভিজ্ঞতার বিচার করেন তাহলে এডারসনকে দলের ভিতরে জায়গা দেওয়ার কোনো যুক্তিকতা নাই। বিকজ আপনি যত বড় এডারসন ফ্যান হন না কেন, ওর প্রাইম টাইম অনেক আগে হারাই ফেলছে, মিনিমাম 2 বছর আগে ওর প্রাইম টাইম হারাই গেছে। গত সিজনে জোড়াতালি দিয়া ম্যানসিটি ছিল এবং এরপর তো ম্যানসিটি বলা যায় এক প্রকার বিতাড়িত হয়ে গেছে, মানে না পাইরে চলে যেতে হয়েছে। এবং এখন যে বর্তমানে ক্লাব পর্যায়ে খেলতেছে, এটাও খুব একটা স্যাটিসফ্যাকশন আপনাকে দিবে না। সো এই হলো অবস্থা। তো গোলকিপিং পজিশনে আপনি চাইলে কোশ্চেন তুলতে পারেন, তারপর আপনি স্কিপ করতে পারেন, ইটস আপ টু ইউ। এরপর যেহেতু আমরা সিবি পজিশনে যাই, তিনজন তো একদম কনফার্ম, তাই না? মিলিটাও, মাগালেস এবং মার্কুইনেস। তো এই তিনজনের সাথে সাথে আমরা 4 নাম্বার একজনকে খুঁজতেছি যার এখনো পজিশন ফিক্সড না। এবং এইখানে লক্ষ্য করার বিষয় কি, দেখেন মিলিটাও এবং মার্কুইনেস এই দুইজন কিন্তু একে অপরের ব্যাকআপ। এরা দুইজনই মোটামুটি রাইট সাইডে খেলে, মানে এরা লেফট ফুটেড এই দুইজন। তো আমাদের বেসিক্যালি ফোর্থ সিবি যে তার হইতে হবে মাগালাসের ব্যাকআপ। দেখেন, মাগালাসের ব্যাকআপ আমরা খুঁজতেছি, কিন্তু এখানে যে বাকি দুইজনকে কল করা হয়েছে, ব্রুনো, ফরগেট ইট, ও কি করছে বাদ দেন না, ব্রুনো আর দানিলো দুইজন হইলো লেফট ফুটেড, মানে তারা রাইট সাইডে খেলতে পছন্দ করে। তো আপনি এমন দুইজনকে কল করছেন যারা বেসিক্যালি মিলিটাও এবং মার্কুনেসের ব্যাকআপ, মানে দুইটা আছে জুটি বা একজন একজনের ওয়ার্ল্ড ক্লাস ব্যাকআপ, সেখানে আমরা আরো দুইজনকে কল করছি যেখানে মাগালেসের কোনো ব্যাকআপ নেই। এটার যুক্তি কি? এইটার যুক্তিটা আসলে কোন জায়গা থেকে কার্লো আনচেলত্তি দিবেন? এবং আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র কার্লো আনচেলত্তি, কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওলা, জোসে মরিনো সবাই এইসব এইটার কোনো যুক্তি দিতে পারবে না। নো চান্স। আপনি মাগালেসের কোনো ব্যাকআপ নিতেছেন না, অন্য অন্য সিবি পজিশনে 4 জন নিয়ে বসে আছেন, কোনো ধরনের সেন্স আসলে মেক করতেছে না। এরপরে যদি আমরা ফুলব্যাক পজিশনে যাই, ওয়েসলি এবং পাউলো কল করেছে, এটা ঠিক আছে, বেন্ডারসন নাই।
এবং বিতিনহো আগের ম্যাচটাতে খুব একটা ভালো করতে পারে না আগের দুইটা কল আপে। এই সাইডে জুবাকে কল করছে, জুবার ডিজার্ভিং কল, যেহেতু এখানে ডগলাস নাই, ইটস ফাইন। এখানে কায়োকে কল করা হয়েছে, ইটস গুড, বাট দ্য ফ্যাক্ট ইজ অ্যালেক্সান্দ্রো এখানে কি করতেছে? ও তো ফ্লামিঙ্গোতেই ভালো মতো পারফর্ম করতে পারতেছে না, বয়স হয়ে গেছে। আপনি কার্লোস আগস্টোকে কিভাবে বাদ দিয়ে দিতেছেন? ইন্টার মিলানের হয়ে ভালোই তো করতেছে, খারাপ না। আপনার আগের কলাপেও ছিল, তো আপনি এখানে অ্যালেক্সান্দ্রোকে কিভাবে, আপনি দালিনলোকে কল করতেছেন, এর সাথে আবার অ্যালেক্সান্দ্রোকে কল করতেছেন, মানে এগুলো কি হইতেছে? ন্যাশনাল টিমে কি হইতেছে? আসেন মিডফিল্ড পজিশনে দেখেন, এখানে ফ্যাবিনহোকে কল করা হয়েছে। ফ্যাবিনহোকে কল করা হয়েছে কিভাবে? এখন কি করতেছে বাদ দেন, ও যখন প্রাইম টাইমে ছিল, প্রাইম টাইম শেষ করেই তো মোটামুটি ও লিভারপুল ত্যাগ করছে, তাই না? তো প্রাইম টাইম শেষ করে ওইখানে গেল, 3 বছর ধরে ন্যাশনাল টিমের আশেপাশে নেই, আলোচনায় নেই। হুট করে ন্যাশনাল টিমে আন করা হয়েছে, মানে এমন একটা অবস্থা যে মনে করাই দিয়েছে যে আমাদের দলে একটা ফ্যাবিনহো নামের প্লেয়ার ছিল। ওই ইতিহাসও বাদ দেন, আপনি তো এই মোটামুটি অনেকদিন ধরেই আমাদের দলটার সাথে সংযুক্ত ছিল। আপনি একটা ম্যাচ দেখাইতে পারবেন যেখানে ফ্যাবিনহো সত্যিকার অর্থে ব্রাজিল দলকে একটা ভালো পারফরমেন্স ডেলিভার করছে? যখনই নামছে তখনই সুপার ফ্লপ। এরকম একটা প্লেয়ারকে এখন কল করা হইতেছে। আপনি এইখানে চাইলেই আন্দ্রেস পেরেরাকে কল করতে পারতেন, কিন্তু আপনি সেটা করলেন না। মানে ফাবিনহোকে কল করা হইতেছে, আর ব্রাজিল লিগের সেরা মিডফিল্ডারকেই কল করা হইতেছে না। বলা যেতে পারে আমাদের দলের রাইট দিস মোমেন্ট সব থেকে বেশি ক্রিয়েটিভ একটা মিডফিল্ডার আন্দ্রেস পেরেরা, তাকেই কল, অন্যদের কথা বাদ, ম্যাথু স্ট্যাটাস এদের হিসেব বাদ, আন্দ্রেস পেরেরাকেই কল করা হইতেছে না। মানে কার্লো আনচেলত্তির মনে হইতেছে কি এই কলাপ দেখে যে ওর সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে, দরকার হলে আমি একটা গরু ছাগল খেলাই দিব, তারপরে তোরে আমি নিব না। এই হলো অবস্থা। এমন না যে আপনি ফেবিনহোকে নিছেন তার মানে আন্দ্রেস পেরেরাকে নিতে পারবেন না। আন্দ্রেস পেরেরাকে কেন নিতে পারবেন না? দুনিয়ার এমন কোন দল আছে যারা মাত্র 5টা মিডফিল্ডার নেয়? আপনি দলের ভিতরে দেখতেছেন প্রতিটা ম্যাচে আপনি যখন ব্রুনো ক্যাসেমিরোকে তুলতেছেন তখনই আপনার দল কলাপস করতেছে। তাইলে আপনি এখানে ভালো কোনো মিডফিল্ডার কেন নিতেছেন না? আপনি কেন এই 5টা মিডফিল্ডার নিয়ে যাইতেছেন? কোন যুক্তিতে, কিভাবে? কোনো উত্তর আসলে নাই। আপনি এখানে আন্দ্রেস পেরেরাকে নিয়ে 6টা নিতেন, এটা ফ্রেন্ডলি ম্যাচ, এখানে কোনো ধরাবান্ধা সিস্টেম নাই। আপনি 30 জন কল করেন, সমস্যা কি? আপনি করবেন না, আপনার ওইখানে লিমিটেশন। আপনার যেখানে এক্সপেরিমেন্ট করা দরকার সেখানে আপনার এক্সপেরিমেন্ট নাই, আর যেখানে আপনার লাগবে না সেখানে আপনি অ্যালেক্সান্দ্রো, দানিলো এদেরকে কল করে বসে আছেন। এরপর আসেন ফরওয়ার্ড জোনে যাই। ভিনিসিয়াস এবং রদ্রিগো এরা তো এক্সপেক্টেড ছিল বিকজ মার্টিনেল্লি ইনজুর্ড। তো রাইট উইং পজিশন নিয়ে কথা বলার আগে আমি একটু আমাদের উইং এর মানে যে ডিমান্ড এটা নিয়ে একটু কথা বলি। আমাদের দলে নাম্বার 9 গোল পায় না, প্রপার নাম্বার 9 নাই, এটা তো বহু পুরাতন কথা, বহু দিন ধরে আমরা কান্নাকাটি করতেছি। তার মানে আমাদের উইং বেস থেকেই গোল আসবে, আমাদের অ্যাটাকিং মিডফিল্ডার থেকেই গোল আসবে। আপনি অ্যাটাকিং মিডফিল্ডার এক পাকুয়েতা স্যার আর কেউ নেন নাই, আপনার আর লাগবে না। এরপর আপনার উইং থেকেই গোল আসবে। এখন উইং এ আপনি এস্তাবার সাথে কল করছেন কাকে? লুইস হেনরিক। লুইস হেনরিক ভালো খেলে, আপনার দলের একটা হয়তো বড় অংশ, কিন্তু আপনার তো যে ডিমান্ড সেটাও ডিমান্ডটা ফুলফিল করতে পারতেছে না। আপনি গত কলাপের পর থেকে লুইস হেনরিক একটা ম্যাচেও গোল পায় নাই, নাম্বার 9 পজিশনে খেলছে জেনিতের হয়ে। অন্যদিকে আপনার অ্যান্টনিও ম্যাচের পর ম্যাচ গোল করে যাইতেছে, ভালো পারফর্ম করতেছে, আপনি অ্যান্টনিকে কল করতে পারতেছেন না কেন? আপনি এই স্কোয়াডটা ঘোষণা করার আগের রাতেও একটা ম্যাচ দেখতে গেছেন, তার মানে তখন আপনার মাথার ভিতরে স্কোয়াড কেমন হবে সেটা নিয়ে পর্যালোচনা করতেছেন, ফিক্সড হয়ে যায় নাই। আপনি যখন ওই খেলাটা দেখতে গেছেন তার আগে অ্যান্টনি যে পারফরমেন্স করছে তার তখনই আপনার উচিত ছিল যে নামে থাকুক, হেনরিক যে থাকুক সেটা কাইটে অ্যান্টনির নামটা ইন করা। আপনি দরকার হলে আরো একটা উইঙ্গার এক্সট্রা নিতেন, ফ্রেন্ডলি ম্যাচ। আপনার এখানে তো ধরাবন্ধা সিস্টেম নেই, আপনি অ্যান্টনির মতো প্লেয়ারকে কিভাবে বাদ দেন? আপনি নাম্বার 9 পজিশনে 4 জনকে কল করছেন, পেদ্রো, ম্যাথিস কুনিয়া, রোকে কল করছেন। এটা আমি খুব একটা খারাপ কল হিসেবে দেখবো না, বাট কিভাবে ডেলিভার করে, কিভাবে সুযোগ দেওয়া হয় সেটা একটা বড় কোশ্চেন। এখানে আপনি রিচার্লিসনকে কিভাবে কল করছেন, কোন হিসাবে? আপনার
আমলে মানে ওই এভারটনের থাকাকালীন অবস্থায় 5-6 বছর আগেও আপনার আন্ডারে কিছু ভালো ফুটবল ম্যাচ খেলছিল, এইটার কারণে আপনি এখনো কল করতেছেন। 2022 সালের পর থেকে ন্যাশনাল টিমে কোনো গোল নাই, টটেনহামে সে সুযোগ পাইতেছে না, যাচ্ছে তাই পারফরমেন্স করতেছে একের পর এক। টটেনহামে মনে হয় গত ওই শুরুর দিকে 2-3টে গোল পাইছিল, তারপর মনে হয় গোলও দেখতেছে না। তো এরকম একটা প্লেয়ারকে আপনি কেন নিতেছেন? মানে শুধু আপনার সাথে খেলার অভিজ্ঞতার জায়গা থেকে আপনার যদি এরকম প্লেয়ারই লাগে, আপনি নাজারিওকে বলেন রিটায়ারমেন্ট দিয়ে রিটায়ারমেন্ট ভাঙে তুই খেলতে নাই, তোর আমার লাগবে, আমার অভিজ্ঞ লোক লাগবে, আমার কাকারে আনেন, আপনি মার্সেলোকে নিয়ে আসেন, আপনি এইখান থেকে রোনালদিনহোকে নিয়ে আসেন, এর আপনার এক্স প্লেয়ার। আমি বাজি ধরে বলতে পারি এরা এখনো আপনার এই রিসালিসনের থেকে ভালো মানে ফিডব্যাক দিবে। সো এইরকম হইলে আসলে আপনি কি ভাববেন এখন? আপনি যদি বলেন যে এক্সপেরিমেন্ট, এইটা এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট করে করে কিভাবে? আপনার একটা তালিকা থাকবে যে এই 50-60 জন আছে, এদের ভিতর থেকে আমি মোটামুটি একে না হইলে ওকে, ওকে না হইলে ওকে, এইভাবে চালাই যাবে। এখন এই 50-60 জনের ভিতরে যদি আপনার দানিলো থাকে, এর ভিতরে যদি অ্যালেক্সান্দ্রো থাকে, এর ভিতরে যদি আপনার ফ্যাবিনহো থাকে, আপনি কি আশা করতে পারেন? কি আশা করবেন? আমার তো ভয় লাগতেছে কি জানেন, শুনতে হাস্যকর মনে হইতে পারে, বাট আমার কাছে মনে হইতেছে যে কার্লো আনচেলত্তি কিনা ওই অভিজ্ঞতার দাম দিতে গিয়ে, অভিজ্ঞ প্লেয়ার খুঁজতে গিয়ে ওই 1970 সালের কোন প্লেয়ারকে কল করে বসে, কল করছে, তারপরে দেখা যাবে যে খুঁজে দেখে হয়তো মরেই গেছে। মরা প্লেয়ারও কল করে ফেলতে পারে। যে দলে দানিয়েলো এখনো চান্স পায়, যে দলে সান্দ্রো এখনো চান্স পায়, যে দলে ফ্যাবিনহো চান্স পায়, 2025 সালের নভেম্বরে এসে 2026 সালে আমাদের ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের আগে যখন এরা কল পায়, আপনি ধরে রাখতে পারেন যে 1970 সালের কোন প্লেয়ার হয়তো বা আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে যাইতেছে। এইভাবে হলে কিভাবে? আমার কাছে মনে হয় না যে কার্লো আনচেলত্তি যদি এই ধারা অব্যাহত রাখে, আপনি দেখবেন যে আমরা সেনেগালের সাথে খুব ভালো ফুটবল খেলবো, দেখে মিলাই নেন। সেনেগালের সাথে আমরা ভালো ফুটবল খেলবো, তিউনিসিয়ার কাছে যে আমরা একটা স্ট্রাগল করবো। কারণ কি আমাদের এই শুরুতে বললাম যে 10-12 জন দেখে মনে হয় এরা ফুটবল খেলে, বাকি সবাই ফুটবল খেলে না। কারণ 10-12 জন থেকে কার্লো আনচেলত্তি প্রথম ম্যাচে ভালো একটা 11 সিলেক্ট করবে, ম্যাচটা ভালোভাবে হয়তো আমরা জিতেও যাব। কিন্তু ফ্যাক্টটা কোথায় হবে জানেন? সেকেন্ড ম্যাচে গিয়ে কার্লো আনচেলত্তি যখন চেঞ্জ করবে, আগের 2টা ম্যাচে তো আমরা হারছি, স্টিল আমরা মোটামুটি ভালো একটা বেঞ্চ টিম নিয়ে কিন্তু হারছি। কিন্তু এইবার আমাদের তো বেঞ্চ টিম বলতে কিছু নাই, বেঞ্চ টিম সব হলো বুইরাত আমরা বলা। তো সেই টিম নিয়ে আপনি তিউনেশিয়ার সাথে হয়তো বা জিততে পারবেন না, জিতলেও দেখবেন স্ট্রাগল করতেছেন। সো এই ধারাবাহিকতা চলতে থাকলে কোনোভাবেই ওয়ার্ল্ড কাপ, আমি তো আশা ছাইড়েই দিছি, টু বি ভেরি অনেস্ট। আমি 2026 সালে কোনো আশাই দেখি না, এটা আমি বেশ কয়েকবার বলতে চাইছি, তারপরে বলি না, বিকজ অনেকে মনে করতে যে ভাই বেশি বুঝেন বা আমাদের আপসেট করেন, বাট এই আশা আমি একদম ছাইড়ে দিছি। 30 সালে কি হবে হইতে পারে। শেষ আশা যতটুকু আছে সেটা হলো যে কার্লো আনচেলত্তি যদি এইসব নাটকবাজি বাদ দিয়া 2026 সালের শুরুতে যখন মার্চে স্কোয়াডটা ঘোষণা করবে, তখন যেন স্কোয়াডটা একদম ওই লর্ড মুক্ত হয়। এখন যদি আপনি এখনো এই টাইপের স্কোয়াড ঘোষণা করেন, দেন আসলেই কিচ্ছু বলার নেই। এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে প্রথম রাউন্ড পার হইতেই খবর হয়ে যাবে। পরে ফাইনাল টাইনাল তো দড়িওয়াল হয়ে গেছিল, ফাইনাল সেটা তো বহুত পরের হিসাব। তো এখন জাস্ট দোয়া করেন যেন কার্লো আনচেলত্তির এটা এক্সপেরিমেন্ট এইখানেই সীমাবদ্ধ থাকে, এইখান থেকে যেন লর্ড সব সার্টে হয়ে যায়, দ্যাটস ইট। আর কিছু আসলেই বলার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।